আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের রাজনীতিবিদরা যে বলছে যে প্রতিবেশী পাল্টানো যায় না, এই জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কত কত কথাবার্তা। আসলে কি প্রতিবেশী পাল্টানো যায় না? এই যে বাংলাদেশের প্রতিবেশী ছিল মায়ানমার, এটা এখন বাংলাদেশের প্রতিবেশী হতে যাচ্ছে রাখাইন। প্রতিবেশী পাল্টাইছে না? পাল্টাইছে না? আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে, যে প্রতিবেশী বদলানো যায়, বদলানো যায়। আমার প্রতিবেশী একসময় ভারত থাকবে না, ভারতকে এটা মেনে নিতে হবে। হ্যাঁ, একটা স্বাধীন দেশ হয়ে যাবে, ত্রিপুরা, আসাম, আগরতলা এই অঞ্চল, এগুলো স্বাধীন হয়ে যাবে, হয়ে যাবে, কেউ চাক বা না চাক। এগুলো হবে এদের ল্যান্ডলক এনভায়রনমেন্টের কারণে, ল্যান্ডলক ভৌগোলিক অবস্থানের কারণে। হ্যাঁ, সবসময় তারা ভারতের পশ্চিম অংশের উপর নির্ভরশীল হবে না। আপনারা দেখেন ভারতের পশ্চিম অংশের জীবনমান আর পূর্ব অংশের জীবনমান কতটা পার্থক্য। কেন? ওদেরকে শোষণ করবে ভারত, ওদের অর্থনৈতিক অবস্থা খারাপ করে রাখবে, আর ওরা ভারতের সাথে। আপনারা দুশ্চিন্তা করবেন না, মানে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ভাই, প্রতিবেশী বদলে যাবে, কোন সময় বদলে যাবে আমরা কেউ জানি না। ভারতের একটা আপনার হলো জার্সি করছে, ওদের ক্রিকেটারদেরকে জার্সি করছে অখণ্ড ভারত। ভারত এই সময়ে এসে ওরা এই ধরনের জার্সি করার কারণ কি? কারণ ওদের অখণ্ডতা দুর্বল হয়ে গেছে, ওদের অখণ্ডতা খণ্ড বিখণ্ড হওয়ার পর্যায়ে রয়েছে, এবং এইটা আমাদের রাজনীতিবিদরা বোঝে না। সুতরাং এই ধরনের নতজানু পলিসি করবেন না, যে ভারত প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী বদলানো যায় না, ওই জন্য নতজানু করতে হবে। আমার কাছে খুবই আশ্চর্য লাগে, বড় রাজনৈতিক দল, অনেক শক্তি, ওরা জানে এই মুহূর্তে ওরা ছাড়া আওয়ামী লীগ নাই, কম্পিটিশন হবে না, এমনি এমনি জিতে যাবে, এরপরেও ভারতকে পা ধরে সালাম করে। এরপরেও বলে ভারত তাদের বন্ধু রাষ্ট্র, মানে এই ধরনের ডিক্লারেশন দেয়। তারপরে ভারত কখনোই তাদের শত্রু ছিল না, এই ধরনের ডিক্লারেশন দেয়। আপনার এই ধরনের ডিক্লারেশন দিতে বলছে কে? হ্যাঁ, ভারত আপনাকে ক্ষমতায় বসাবে? আমার জিজ্ঞাসা, বাংলাদেশের মানুষ মনে প্রাণে চায় ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের শক্তি এখানে ক্ষমতায় থাকবে। এই বিষয়গুলো সবই মানুষের চাওয়া। এই চাওয়াগুলো পূরণ করলে আপনি প্রাসঙ্গিক রাজনীতিতে, এই চাওয়াগুলো পূরণ না করলে আপনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, আপনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। আপনারা ভেবেছেন জনগণ বোকা মূর্খ, তারা কিছু জানে না, বোঝে না, শোনে না। আমি আপনাদেরকে বলছি, আপকামিং যে সংসদ এবং তারপরে যে সংসদ, বাংলাদেশের নাগরিক যাকে দালাল মনে করে ভারতের, তাকে নির্বাচিত করবে না, নির্বাচিত হতে দেবে না। যে এই কথা বলবে, ভারতকে বন্ধু মনে করে, ভারত তার বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে শত্রুতা নাই, এ ধরনের কথা বলে, অথবা ভারতের সাথে কখনো শত্রুতা ছিল না, এই ধরনের ভুল ভাল বকওয়াস কথাবার্তা বলে, তাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে? মোটেও না। সামনে বাংলাদেশটা এমনভাবে নার্সিং হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে, একটা মানুষ ভারতের দাদাগিরি পছন্দ করে না। কে পছন্দ করে বলেন? নিজের মাথা তুলে দাঁড়ানো, নিজের সার্বভৌমত্ব, নিজের স্বাধিকার, এই বিষয়গুলো প্রত্যেকটা নাগরিক মন থেকে ফিল করে। সুতরাং আমরা ওই ন্যারেটিভটার জায়গায় কাজ করছি। ওই ন্যারেটিভটা কোনটা? এটা যে ভারত আমার বন্ধু রাষ্ট্র, এই যে রাজনৈতিক দলগুলো এই কথাটা বলে, আমরা এই জায়গা থেকে সরাতে চাই, যে ভারত আপনার বন্ধু রাষ্ট্র এটা বলার আগে ভারত আপনার কতগুলো ক্ষতি করছে ওইগুলো বলেন। তারপরে আপনি নিজে প্রশ্ন করেন যে এইটা আপনার বন্ধু রাষ্ট্র কি না। প্রতিবেশী রাষ্ট্র, বড় রাষ্ট্র, তিন দিক থেকে ঘিরে রাখছে। ভারত তিন দিক থেকে ঘিরে রাখার কারণে মানে বাংলাদেশ বিপদে আছে, কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণেও ভারত বিপদে আছে, এটা মনে রাখতে হবে। এবং বাংলাদেশের বিপদ, ভারতের বিপদ, কোনটা বেশি মানে টেনশন ড্র করে? ভারতের যে বিপদ বাংলাদেশকে কেন্দ্র করে, এটা সবচেয়ে বেশি টেনশন ড্র করে। আমি বলছি, ভারতের স্বাধীনতাকামী নাগরিকদেরকে কোনো রকম অসহযোগিতা না করলে, তাদেরকে ফ্রি স্পেসে কাজ করতে দিলে, বাংলাদেশ যদি ওদের বাধা না হয় বাংলাদেশ, তাহলে ওরা ইজিলি যে কোনো সময় তারা স্বাধীন হয়ে যাবে, হওয়ার প্রক্রিয়ায় আছে, হয়ে যাবে। কখন যে হয়ে গেল কোনো কোনো ঠিক ঠিকানা নাই, হয়ে যাবে। কয়েকটা রাষ্ট্র মিলে আমাদের সাথে যোগাযোগ করে ভারতীয়রা, ভারতের বিভিন্ন যে ল্যান্ডলক এরিয়ার যে মানে এলাকাগুলো আছে, ওরা যোগাযোগ করে, বলে যে তারেক ভাই আপনাদের কী অবস্থা, কেমন আছেন, আপনারা শুধু আমাদেরকে বিরক্ত করেন না। বাংলাদেশ শেখ হাসিনা থাকা অবস্থায় আমাদেরকে খুব বিরক্ত করতো, ভারত বাংলাদেশকে ব্যবহার করে করে এই কর্তৃত্বগুলো করতো, আপনারা এটা খুব খেয়াল রাখেন, আমাদের হিসেবে আমরা বুঝবো, এরকম করে তারা কথা বলে। তো এগুলো সহজ হিসাব। প্রতিবেশী বদলানো যায় না, এই কথাটা ঠিক না। প্রতিবেশী বদলাবে একদিন। বাংলাদেশের প্রতিবেশী সবসময় ভারত থাকবে না। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, এই যে আসাম, ত্রিপুরা, তারপরে আরও যে যে আছে, এগুলো সব
একসময় স্বাধীন হয়ে যাবে, এগুলো স্বতন্ত্র দেশ হয়ে যাবে, এবং তখন সেই প্রতিবেশী সুলভ যে আচরণ দেখবেন, তখন তারা আর ওই ধরনের খারাপ আচরণ আর করছে না। তারা বাংলাদেশের সমুদ্র ব্যবহার করবে, নদী ব্যবহার করবে, ব্যবসা বাণিজ্য একসাথে হবে সব। এখন যেটা হচ্ছে রাজনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, তারপরে ধর্মীয় আগ্রাসন, কত ধরনের আগ্রাসন, এগুলো একটাও মেনে নেওয়ার মতো বলেন? পানির উপর আগ্রাসন, পানি আমাদের জীবন, এইটাকে তারা মরণ বানায় ফেলছে। আমি তো বলি যে আমাদের এই যে ভারত বাঁধগুলো দিয়েছে, এর বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করা জরুরি। ওখানে যদি যদি 20 মিটার বাঁধ উঁচু করে, তাহলে আমি ওখানে 10 মিটার বেশি করব, 30 মিটার করব, টাকা লাগলে দিব, দেশের মানুষ টাকা দেবে। বাংলাদেশের মানুষ গরিব নাকি? হ্যাঁ, ভারতের মানুষের মাথা পিছু, ওদের মাথা পিছু আয় এদের পশ্চিমবঙ্গে 1100 মার্কিন ডলার, ত্রিপুরাতে 900 মার্কিন ডলার, এখানে আপনার হলো 800 মার্কিন ডলার, ত্রিপুরা আসামে হলো 900 মার্কিন ডলার, বাংলাদেশের হলো 2700-2800 মার্কিন ডলার। তাহলে বাংলাদেশ কেন ত্রিপুরার চেয়ে বরবাদ করতে পারবে না? কেন আসামের চেয়ে বরবাদ করতে পারবে না? কেন এখানে পশ্চিমবঙ্গের চেয়ে বরবাদ করতে পারবে না? ওদের চেয়ে আমার সক্ষমতা বেশি, আমার নাগরিকরা টাকা দেবে, প্রবাসীরা টাকা দেবে, আমরা টাকা দেবো, ব্যবসায়ীরা টাকা দেবে, সবাই মিলে টাকা দিয়ে বানাবো। আমার কথা, আমরা আরও বড় বাদ চাই, এইটা আমাদের করতেই হবে। এই সহজ বিষয়গুলো বোঝে না। এখন আবার তিস্তা প্রকল্প নিয়ে নানা নাটক, এই আমরা বুঝতে পারতেছি যে আমেরিকা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আমেরিকা যদি এখানে ফ্যাক্টর হয়ে যায়, তাহলে কি বলবো আর, কি বলবো, যে ইউনূস স্যারকে তারা নিয়ন্ত্রণ করছে হয়তো, বা সে কারণে তিস্তা প্রকল্প নিয়ে কথা বলছে না। আবার সামনে চায়না সফর আছে, সেই বিষয়ে আমরা খেয়াল রাখছি। দেখা যাক ইউনূস স্যার এটা নিয়ে ফিরে আসতে পারে কিনা। এখানে তিস্তা ইস্টাবলিশমেন্ট খুবই জরুরি বাংলাদেশকে রক্ষা করার জন্য। এটা ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ড থাকতেছে, এবং আরও অনেক বিষয় রয়েছে আমাদের এই সার্বভৌমত্বকে কেন্দ্র করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।